আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 1 অর্থাৎ স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ যে অধ্যায়টা আছে, অধ্যায়ের অনুশীলনী 1.4 আজকে শুরু করব 1.4। তো এর আগের লেকচারে কিন্তু আমরা অনুশীলনী 1.3 এর যে সমস্যাগুলো ছিল সবগুলো কিন্তু সমাধান করে দিয়েছি। তো অনুশীলনী 1.4-এ যে অনুশীলনী সমস্যাগুলো আছে এগুলো সমাধান করার জন্য আমাদের যে বেসিক বিষয়গুলো লাগবে, যেগুলো না জানলে কি আমরা অনুশীলনী ম্যাথগুলো সমাধান করতে পারবো না। তো সেই বেসিক বিষয়গুলো আগে জানার চেষ্টা করব, দেন আমরা কি করব, অনুশীলনী ম্যাথগুলো সমাধান করব। ঠিক আছে? তো আমাদের দেখো কি কি বিষয় জানতে হবে: সাধারণ ভগ্নাংশ, সমতুল ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর, ভগ্নাংশের তুলনা, এবার ভগ্নাংশ সমূহকে মানের ঊর্ধ্বক্রম ও অধক্রম অনুসারে সাজানো, এরপর ভগ্নাংশের যোগ বিয়োগ, এগুলো কিন্তু আমাদের শিখতে হবে। ঠিক আছে? তো দেখো ভগ্নাংশ কিন্তু কি, প্রথমে আমরা কি সাধারণ ভগ্নাংশটা কি এটা আমরা জানার চেষ্টা করব। তো তোমরা মনে রাখবে ভগ্নাংশ কিন্তু দুই প্রকার, একটা কি দশমিক ভগ্নাংশ আর একটা কি সাধারণ ভগ্নাংশ। তো এই সাধারণ ভগ্নাংশই কিন্তু তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা প্রকৃত ভগ্নাংশ, এরপর একটা কি অপ্রকৃত ভগ্নাংশ, এবং কি মিশ্র ভগ্নাংশ। তাহলে আমরা কি জানলাম যে সাধারণ ভগ্নাংশকে তিনটা ভাগে ভাগ করা, একটা প্রকৃত ভগ্নাংশ, একটা কি অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা কি মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে? তো তাহলে প্রকৃত ভগ্নাংশটা কি, তাহলে এটা আমরা জানার চেষ্টা করব। প্রকৃত ভগ্নাংশটা যে ভগ্নাংশের, আমি একটা ভগ্নাংশ লিখলাম কি 4 ভাগের কি 3, তাহলে যে ভগ্নাংশের লব অপেক্ষা হর বড়, অর্থাৎ লবের থেকে হর বড়, সেই ভগ্নাংশকে আমরা বলবো কি প্রকৃত ভগ্নাংশ। তাহলে লব কোনটা, যে ভগ্নাংশের যে উপরের অংশ যেটা থাকবে এটা কিন্তু লব, এবং নিচে থাকবে সেটা কিন্তু হর। তাহলে যে ভগ্নাংশের লব অপেক্ষা হর বড়, অর্থাৎ লবের থেকে হর কি বড়, তার মানে সেই ভগ্নাংশকে আমরা বলবো কি প্রকৃত ভগ্নাংশ। এখানে দেখতে পাচ্ছি লব আছে 3, হর আছে কি 4, তার মানে লবের থেকে কিন্তু হর বড়, তার মানে এই ভগ্নাংশটা হবে কি একটা প্রকৃত ভগ্নাংশ। তো আমি প্রকৃত ভগ্নাংশে আরো উদাহরণ লিখি, যে কি 7 ভাগের 4, এটা লিখলাম। তাহলে দেখো এই ভগ্নাংশের কিন্তু লব কি ছোট এবং হর বড়, অর্থাৎ লবের থেকে হর বড়, তার মানে এই ভগ্নাংশটা হবে কি প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে? তো এখন আমরা জানবো কি অপ্রকৃত ভগ্নাংশটা কি। অপ্রকৃত ভগ্নাংশটা যে ভগ্নাংশের লব অপেক্ষা কি হর ছোট, সেই ভগ্নাংশকে আমরা বলবো কি অপ্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ এই প্রকৃত ভগ্নাংশের কি উল্টা। যেমন আমি যদি লেখার চেষ্টা করি যে কি 3 ভাগের কি 7, তাহলে আমি লিখলাম যে 3 ভাগের কি 7, তাহলে 3 ভাগের 7 যেখানে লিখলাম আমি, তার মানে এই 3 ভাগের 7 এখানে দেখো লব বড়, অর্থাৎ লব পরেরটা, লব বড়, হর ছোট, তার মানে এখানে লবের থেকে হর ছোট, তার মানে এটা কি একটা অপ্রকৃত ভগ্নাংশ। তেমনি ভাবে আমি যদি লিখি কি 5 ভাগের 7, এখানে দেখো এই ভগ্নাংশ কিন্তু কি লব বড়, হর ছোট, তার মানে এইটা কি একটা কি অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো। তো প্রকৃত ভগ্নাংশের উল্টা কি অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লব ছোট, হর হবে বড়, আর অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লব হবে বড়, হর হবে ছোট। ঠিক আছে? এখন আমরা জানবো কি মিশ্র ভগ্নাংশ। তাহলে মিশ্র ভগ্নাংশটা কি? মিশ্র ভগ্নাংশটা একটা পূর্ণ সংখ্যার সাথে, যদি আমি একটা ধরলাম পূর্ণ সংখ্যা কি 5, এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা। একটা পূর্ণ সংখ্যার সাথে যখন আমরা একটা প্রকৃত ভগ্নাংশ জুড়ে দেব, তখন সেটাকে আমরা বলবো কি মিশ্র ভগ্নাংশ। কি বললাম, একটা পূর্ণ সংখ্যার সাথে যখন আমরা একটা প্রকৃত ভগ্নাংশ লিখব, তখন সেটা হয়ে যাবে কি মিশ্র ভগ্নাংশ। এখানে দেখতে পাচ্ছি 5 কিন্তু একটা কি পূর্ণ সংখ্যা, এবং এখানে 2 ভাগের 1, এটা কিন্তু একটা প্রকৃত ভগ্নাংশ, কারণ এই ভগ্নাংশের কি লব ছোট, হর বড়, তাহলে এটা কি হবে একটা কি মিশ্র ভগ্নাংশ। তেমনি ভাবে আমি যদি লিখি যে কি 4 লিখলাম, একটা কি পূর্ণ সংখ্যা, এবং কি এখানে লিখলাম কত 4 ভাগের 3, তার মানে একটা পূর্ণ সংখ্যা আমি লিখছি, এটা 4 পূর্ণ সংখ্যা, এবং এখানে দেখো এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ, কারণ এখানে লব ছোট, হর বড়, তার মানে পূর্ণ সংখ্যার সাথে যখন আমি এখানে
প্রকৃত হচ্ছে কি ভগ্নাংশ জুড়ে দিলাম, তখন কিন্তু এটা হয়ে গেল কি একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তো এটাকে কিভাবে পড়া, এটাকে কিন্তু পড়া হবে এই যে পূর্ণ সংখ্যা থাকবে এটাকে কিন্তু পড়া হবে সমস্ত দিয়ে, অর্থাৎ এটাকে বলবো 4 সমস্ত 4/3, এটাকে বলবো 5 সমস্ত 2/1। তাহলে যেটা পূর্ণ সংখ্যায় থাকবে সেটা কি আমরা সমস্ত বলবো। যদি আমি আরো লিখি যে 7 লিখলাম একটা পূর্ণ সংখ্যা, এর সাথে একটা প্রকৃত ভগ্নাংশ দিলাম যে হচ্ছে কি 3/2, তাহলে এখানে দেখো এটাকে আমরা কিভাবে পড়বো, এটাকে কিন্তু আমরা পড়বো 7 সমস্ত 3/2, এটা কিন্তু একটা মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, তো সাধারণ ভগ্নাংশ কি আমরা বুঝতে পারছি, সাধারণ ভগ্নাংশ এখানে কি 3 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটা অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, তো আশা করি এই তিনটাই তোমরা ভালোভাবে বুঝতে পারছো। এখন এখানে দেখতে পাচ্ছি এই যে অপ্রকৃত ভগ্নাংশ, এটাও কিন্তু একটা সাধারণ ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ এটাও একটা সাধারণ ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ এটাও কিন্তু একটা সাধারণ ভগ্নাংশ। ঠিক আছে, তো সাধারণ ভগ্নাংশের ভিতরে 3টা ভাগ আছে, প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশ, সেটা কিন্তু আমরা অলরেডি জেনে ফেললাম। তো এখন আমরা পরবর্তী যে টপিকটা আছে সেটা হচ্ছে সমতুল ভগ্নাংশ সম্পর্কে জানবো। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম যে সমতুল ভগ্নাংশ সম্পর্কে জানবো। তাহলে দেখো আমি যদি একটা ভগ্নাংশ লিখি, এখানে যদি লিখি যে 4/3 লিখলাম, এটা একটা কিন্তু ভগ্নাংশ। ঠিক আছে, এটা কিন্তু একটা ভগ্নাংশ। তো আমাকে যদি বলা হয় যে এই ভগ্নাংশের একটা হচ্ছে কি সমতুল ভগ্নাংশ নির্ণয় করো, তাহলে কিভাবে নির্ণয় করব। তাহলে আমরা এখানে একটু শিখে নিই যে সমতুল ভগ্নাংশটা কি। একটা ভগ্নাংশকে শূন্য ব্যতীত অন্য যে কোনো সংখ্যা দ্বারা গুণ, লব এবং হরকে গুণ অথবা ভাগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় নতুন ভগ্নাংশ, সেটাকে আমরা বলবো হচ্ছে কি সমতুল ভগ্নাংশ। কি বললাম আমি, একটা ভগ্নাংশকে শূন্য ব্যতীত অন্য যে কোনো সংখ্যা দ্বারা, অর্থাৎ একটা ভগ্নাংশের লব এবং হরকে শূন্য ব্যতীত অন্য যে কোনো সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করলে যে নতুন ভগ্নাংশ পাওয়া যায় তাকে আমরা বলবো হচ্ছে সমতুল ভগ্নাংশ। তার মানে এখানে 4/3 আমি একটা ভগ্নাংশ লিখছি। এখন এই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ যদি আমাকে বের করতে বলে আমি কিভাবে করব। তো দেখো এই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ যদি আমাকে বের করতে বলে, তাহলে আমি এই লব এবং হরে শূন্য ব্যতীত অন্য যে কোনো সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ দিতে পারবো। তার মানে এখানে দেখো 3 আছে উপরে, তাহলে এখানে কিন্তু লবে আমি 2 দ্বারা হচ্ছে গুণ করলাম, এবং হরে আছে কিন্তু আগে আছে 4, এখানে কিন্তু আমাদের কি 2 দ্বারা গুণ করতে হবে, যেহেতু উপরে অর্থাৎ লবে আমি যে সংখ্যা দ্বারা গুণ করছি উপরে নিচেও কিন্তু অর্থাৎ হরেও কিন্তু সেই সংখ্যা দ্বারাই গুণ করতে হবে। তাহলে এই ভগ্নাংশের একটা সমতুল ভগ্নাংশ আমরা পেয়ে যাবো। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে হচ্ছে কি এই যে 3 দোকানে কত হবে 6, এবং 4 দোকানে কত হবে 8। তাহলে এখানে 8/6 পাইলাম, তাহলে এটা কিন্তু আমরা হচ্ছে কি নতুন একটা ভগ্নাংশ পাইলাম। তাহলে এই যে পাইলাম, এখানে হচ্ছে কি এই প্রথম যে ভগ্নাংশ ছিল এটার সাথে হচ্ছে কি লব এবং হরের সাথে 2 গুণ করে কিন্তু এই ভগ্নাংশ পাইলাম। তার মানে এই 4/3 এটার একটা সমতুল ভগ্নাংশ হচ্ছে 8/6। ঠিক আছে, আশা করি এটা হচ্ছে কি তোমরা বুঝতে পারছো। অর্থাৎ কোনো ভগ্নাংশের লব এবং হরকে যদি আমরা শূন্য ব্যতীত অন্য যে কোনো সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করি, তাহলে নতুন যে ভগ্নাংশটা পাবো সেই ভগ্নাংশটা হবে আগের ভগ্নাংশের হচ্ছে কি সমতুল ভগ্নাংশ। তাহলে আশা করি বুঝতে পারছো যে 4/3 এর সমতুল একটা ভগ্নাংশ হচ্ছে কি 8/6। তাহলে আমি যে এখানে 2 দ্বারা গুণ করলাম, তোমাদের মনে কিন্তু প্রশ্ন আসতে পারে যে স্যার আমরা কি অন্য কোনো সংখ্যা দ্বারা গুণ করতে পারবো না? অবশ্যই অন্য কোনো সংখ্যা দ্বারা গুণ করতে পারবো। এখানে 3 দ্বারা করতে পারো, 4 দ্বারা করতে পারো, 5 দ্বারা করতে পারো, তোমার ইচ্ছা মতো তুমি গুণ করবে, কিন্তু 0 দ্বারা গুণ করা যাবে না বা ভাগ করা যাবে না। তো আমরা একটা গুণ দিয়ে দেখলাম, এখন আমরা একটা ভাগ দিয়ে দেখার চেষ্টা করি যে হচ্ছে কি লিখলাম হচ্ছে কি 10/8 লিখলাম, এটা একটা ভগ্নাংশ। তাহলে এই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ আমরা কিভাবে বের করতে পারবো, আমরা শূন্য ব্যতীত অন্য যে কোনো সংখ্যা দ্বারা লব এবং হরকে গুণ করলেও কিন্তু সমতুল ভগ্নাংশ চলে আসবে। তো আমরা কিন্তু ভাগ করলেও কিন্তু হচ্ছে সমতুল ভগ্নাংশ চলে আসবে। সেটা কিভাবে দেখো, 8কে যদি আমরা হচ্ছে কি করি 2 দ্বারা ভাগ করি, এবং হচ্ছে 10কেও কিন্তু 2 দ্বারাই ভাগ করতে হবে, নাহলে কিন্তু সমতুল ভগ্নাংশ পাবো না। অর্থাৎ লবেও যেটা দ্বারা হচ্ছে কি ভাগ করবো, হরেও সেটা দ্বারা ভাগ করবো। আবার যদি লবে গুণ করি কোনো সংখ্যা দ্বারা, হরেও কিন্তু সেই সংখ্যা দ্বারাই গুণ করতে হবে। তাহলে দেখো এখানে 2 দ্বারা ভাগ করলাম, তাহলে এখানে আমরা কত পাচ্ছি 8কে হচ্ছে কি 2 দ্বারা ভাগ করলে আমাদের 4 দোকানে 8, এখানে পাচ্ছি 4, এখানে 10কে 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি কত 5, তার মানে 5/4 পাইলাম। তাহলে এই যে দেখো এই 10/8 একটা ভগ্নাংশ ছিল, এটাকে আমরা হচ্ছে কি লব এবং হরকে একই সংখ্যা অর্থাৎ 2 দ্বারা কিন্তু ভাগ করলাম, করার ফলে কিন্তু এই যে নতুন যে ভগ্নাংশটা পাইলাম এটাই কিন্তু হচ্ছে কি এই 10/8 হচ্ছে সমতুল ভগ্নাংশ। তার মানে এই 10/8 মানেও যা, এখানে 5/4 মানেও কিন্তু একই কথা।
ঠিক আছে, এই দুইটা হচ্ছে কি সমতুল ভগ্নাংশ বা সমান ভগ্নাংশ। তো একটা ভগ্নাংশের কিন্তু হচ্ছে কি একাধিক অনেকগুলো কিন্তু হচ্ছে কি সমতুল ভগ্নাংশ থাকবে। কারণ দেখো এখানে যদি আমি হচ্ছে 3 দ্বারা গুণ করি, এখানে 3 তিরিকে কত হবে 9, এখানেও কিন্তু 3 দ্বারা গুণ করতে হবে, 3 4 কত হবে 12, তাহলে হচ্ছে কি 12 ভাগের 9 যে পাইলাম এটা কিন্তু 4 ভাগের 3-এর, এটা কিন্তু একটা হচ্ছে কি সমতুল ভগ্নাংশ। ঠিক আছে, তো আশা করি তোমরা হচ্ছে কি এই সমতুল ভগ্নাংশটা হচ্ছে কি এটা কিন্তু তোমরা হচ্ছে কি খুব ভালোভাবে বুঝতে পারছো। তো দেখো অনেক সময় কিন্তু আমাদের হচ্ছে প্রশ্ন থাকে যে দুইটা হচ্ছে ভগ্নাংশ দিয়ে দিল, যে হচ্ছে কি 3 ভাগের 4 আর হচ্ছে কি এখানে হচ্ছে কি 4 ভাগের 3, এখানে হচ্ছে কি 7 ভাগের 5 দিয়ে দিল। ঠিক আছে, 4 ভাগের 3, এখানে 7 ভাগের 5 দিয়ে দিল। তাহলে আমাদের যদি নির্ণয় করতে বলে এই দুইটা ভগ্নাংশ যে দেওয়া আছে এই দুইটা সমতুল ভগ্নাংশ কিনা এটা তোমরা বের করো। তো আমাদের কিন্তু প্রশ্ন এভাবে হতে পারে যে একটা ভগ্নাংশ দিলে এটা সমতুল ভগ্নাংশ বের করো। তো আমরা হচ্ছে কি একই সংখ্যা দ্বারা লব এবং হরকে গুণ করলে কিন্তু সমতুল ভগ্নাংশ চলে আসবে, বা ভাগ করলে কিন্তু সমতুল ভগ্নাংশ চলে আসবে। তো এরকম যদি অনেক সময় দুইটা ভগ্নাংশ দিয়ে বলে যে এই দুইটা ভগ্নাংশ সমতুল কিনা তোমরা বের করো, তাহলে এটা বের করার উপায়টা কি? এটা বের করার উপায় হচ্ছে আমরা কি করব, প্রথম ভগ্নাংশের যে লব আছে এবং দ্বিতীয় ভগ্নাংশের যে হর আছে এই দুইটা গুণ করব। তাহলে প্রথম ভগ্নাংশের হচ্ছে কি লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হর, তাহলে 3 এবং 7 যদি গুণ করি তাহলে এখানে কত পাচ্ছি দেখো 21 পাচ্ছি, 21 কিন্তু পাচ্ছি। ঠিক আছে, এখন দেখো কি করব, এই দ্বিতীয় ভগ্নাংশের লব এবং প্রথম ভগ্নাংশের যে হচ্ছে কি হর এই দুইটা গুণ করব। তাহলে এই দুইটা গুণ করব, এখানে কত পাইলাম 20 পাইলাম। তাহলে এই দুইটা যদি সমান হইতো তাহলে কিন্তু এই দুইটা ভগ্নাংশ হচ্ছে কি একটা সমতুল ভগ্নাংশ হইতো। তো এই দুইটা দেখতে পাচ্ছি প্রথম ভগ্নাংশের হর লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ করে পাইছি 21, এবং দ্বিতীয় ভগ্নাংশের লব এবং প্রথম ভগ্নাংশের হর গুণ করে পাইছি 20। তার মানে এই দুইটা কিন্তু সমান নয়, অর্থাৎ এই দুইটা ভগ্নাংশ কিন্তু সমতুল ভগ্নাংশ হবে না। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। তো এখন অনেক সময় এভাবে দেয়, দেখো আমি আরো একটা ভগ্নাংশ লিখলাম যে 4 ভাগের 3 আর হচ্ছে কি 8 ভাগের হচ্ছে কি 6, তাহলে এই দুইটা ভগ্নাংশ সমতুল ভগ্নাংশ কিনা দেখো। এখানে দেখো প্রথম ভগ্নাংশের লব এবং হর দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ করবো, তাহলে 3 8 কত হবে 24, এবং এখানে দেখো দ্বিতীয় ভগ্নাংশের লব এবং প্রথম ভগ্নাংশের হর গুণ করব, তাহলে 4 6 কত হয় 24। তার মানে দেখো এখানে দুইটা কিন্তু মিলে গেছে, তার মানে এই দুইটা ভগ্নাংশ কিন্তু সমতুল ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে এই দুইটা ভগ্নাংশ কিন্তু হচ্ছে কি সমতুল ভগ্নাংশ। তো এটা হচ্ছে কি আমরা একটা পদ্ধতির মাধ্যমে দেখলাম যে এটা কিন্তু সমতুল ভগ্নাংশ। তো আমরা যদি প্রমাণ করতে চাই কিভাবে যে এই দুইটা সমতুল ভগ্নাংশ, দেখো এখানে হচ্ছে কি 4 ভাগের হচ্ছে 3, এখানে আছে কি 8 ভাগের হচ্ছে কি 6, তাহলে এখানে দেখো আমরা যদি প্রমাণ করতে চাই, এখানে তো আমরা বুঝলাম যে এই দুইটা সমতুল ভগ্নাংশ, তো প্রমাণ কিভাবে করব? দেখো এখানে প্রথম ভগ্নাংশকে আমরা যদি হচ্ছে কি লবকেও 2 দ্বারা গুণ করি এবং হরকেও যদি হচ্ছে কি 2 দ্বারা গুণ করি, তাহলে এখানে দেখো 3 দোকানে কত হচ্ছে 6, 4 দোকানে কত হচ্ছে 8। তার মানে এই দুইটা ভগ্নাংশ কিন্তু হচ্ছে কি সমতুল ভগ্নাংশ, কারণ হচ্ছে এই 4 ভাগের 3 এটাকে আমরা লব এবং হরকে গুণ করে কিন্তু আমরা 8 ভাগের 6 পাইলাম। তার মানে এই দুইটা কিন্তু সমতুল ভগ্নাংশ। ঠিক আছে, আমরা কিন্তু প্রমাণের মাধ্যমে দেখাইতে পারবো। তো আশা করি এই বিষয়টা হচ্ছে কি তোমরা হচ্ছে কি বুঝতে পারছো। তো এখন আমরা জানবো হচ্ছে কি মিশ্র ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর। তাহলে মিশ্র ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে আমরা রূপান্তর কিভাবে করতে হয় এটা আমরা জানবো। তাহলে এই 3 নাম্বার। তাহলে দেখো মিশ্র ভগ্নাংশটা কি আমরা কিন্তু শিখে এসেছি যে হচ্ছে কি মিশ্র ভগ্নাংশের যে হচ্ছে উদাহরণগুলো দিছিলাম, যে হচ্ছে কি প্রথম উদাহরণ দিছিলাম কি 5 সমস্ত 2 ভাগের হচ্ছে কি 1। তাহলে এটা কিন্তু একটা মিশ্র ভগ্নাংশ, কারণ হচ্ছে এখানে হচ্ছে দেখো একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আছে এবং এখানে দেখো একটা প্রকৃত ভগ্নাংশ আছে, তাহলে এই দুইটা মিলে হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ হয়ে গেছে। এখন এই মিশ্র ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে, সাধারণ মানে কি এখানে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর কিভাবে করবে এটা বোঝাচ্ছে। তো এখানে সাধারণ মানে কি মিশ্র ভগ্নাংশ কিন্তু সাধারণ ভগ্নাংশের অন্তর্ভুক্ত, তাহলে সাধারণ না লিখে এখানে তোমরা লিখতে পারো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। সেটা কিভাবে দেখো, এটাকে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে চাই কি করতে হবে, এই যে এই হরটা যে আছে এই হরের সাথে হচ্ছে কি এই পূর্ণ সংখ্যা হচ্ছে কি গুণ করতে হবে। এই হরের সাথে পূর্ণ সংখ্যা কি করতে হবে গুণ করতে হবে, করার পর যে মানটা আসবে তার সাথে এই লব যোগ করতে হবে, করার ফলে ওই যোগফল হবে কি লব।
আর হরে যেটা আছে সেটাই থাকবে। তার মানে দেখো এখানে 2 এর সাথে আমরা এই পূর্ণ সংখ্যা আমরা যদি গুণ করি তাহলে 5 দোকানে কত হচ্ছে 10, 10 আর হচ্ছে এই লব যোগ করতে হবে, 10 আর 1 যোগ করলে কত হয় 11, তাহলে 11 পাইলাম। আর নিচে কত হবে 2, তাহলে 2 যে পাইলাম নিচে হর যেটা আছে সেটাই থাকবে। তার মানে এই যে 5 সমস্ত 2 ভাগের 1, এটা একটা হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ। এই ভগ্নাংশের অপ্রকৃত ভগ্নাংশ কোনটা? 2 ভাগের হচ্ছে 11, অর্থাৎ এই 5 সমস্ত 2 ভাগের 1 মানেও যে কথা, এখানে 2 ভাগের 11 মানেও কিন্তু একই কথা। ঠিক আছে, এই দুইটা ভগ্নাংশ কিন্তু একই। তো আমি যদি হচ্ছে আরো একটা লেখার চেষ্টা করি, দেখো যে হচ্ছে কি এখানে হচ্ছে দিলাম হচ্ছে কি 4 সমস্ত 3 ভাগের হচ্ছে কি 2 দিলাম, তাহলে এটার হচ্ছে কি এটা একটা কিন্তু মিশ্র ভগ্নাংশ। কেন মিশ্র ভগ্নাংশ? কারণ এখানে একটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা আছে এবং এখানে হচ্ছে কি একটা হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ আছে, তার মানে এটা হচ্ছে কি একটা মিশ্র ভগ্নাংশ। তো এই মিশ্র ভগ্নাংশ আমরা ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর কিভাবে করব? এই হরটা যা আছে হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ হবে, হর পর যে মানটা পাবো সেটার সাথে লবটা যোগ হবে। তাহলে দেখো 3 4 কত হয় 12, তাহলে 12 আর হচ্ছে লবটা যোগ হবে, 12 আর 2 যোগ করলে কত হয় 14, আর এখানে হর যেটা আছে সেটাই থাকবে। তাহলে 3 ভাগের 14 পাইলাম। তার মানে 4 সমস্ত 3 ভাগের 2 মানেও যে কথা, 3 ভাগের 14 মানে কিন্তু একই কথা। এই দুইটা ভগ্নাংশ কিন্তু সেম। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু আমরা আবার হচ্ছে কি এই অপ্রকৃত ভগ্নাংশ থেকে কিন্তু এই মিশ্র ভগ্নাংশ চলে আসতে পারি। তো এটা আমি তোমাদের এক্সট্রা দেখাই দিচ্ছি, তোমরা একটু দেখো। এখানে আছে 3 ভাগের 14, তাহলে এই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ আমরা কিভাবে আনবো? দেখো এখানে 3 দ্বারা হচ্ছে কি ভাগ করবো এখানে 14কে, তাহলে আমরা ভাগের নিয়ম কিন্তু জানি। 3 4 কত হয় 12, তাহলে 3 5 15 নিলে বেশি হয়ে যায়, তাহলে 3 4 কত হবে 12 নিলাম। নেওয়ার পর দেখো এখানে বিয়োগ করলে থাকতেছে 2, তার মানে এখানে এটা হচ্ছে কি ভাজক, এটা হচ্ছে কি ভাগফল, এটা হচ্ছে কি ভাগশেষ। ঠিক আছে, তার মানে এই যে ভাগফলটা পাবো এটা আমরা পূর্ণ সংখ্যায় লিখবো, লেখার পর এই যে ভাগশেষটা যেটা পাবো এটা আমরা হচ্ছে কি উপরে লিখবো লবে, এবং হচ্ছে যেটা হচ্ছে কি ভাজক ছিল এটা আমরা নিচে লিখবো। তাহলে দেখো এটা কিন্তু হচ্ছে কি এই যে 3 ভাগের 14, এখান থেকে কিন্তু আমি ভাগ করে হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশ থেকে কিন্তু মিশ্র ভগ্নাংশ নিয়ে আসলাম। তার মানে তুমি কিন্তু হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে যেতে পারবা এবং অপ্রকৃত ভগ্নাংশ থেকে কিন্তু মিশ্র ভগ্নাংশ আনতে পারবা। ঠিক আছে, তো আশা করি এই বিষয়টা তুমি হচ্ছে কি খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছো। তো আমাদের কিন্তু হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে কিন্তু রূপান্তর করা আমরা শিখে গেলাম, এবং অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে কিভাবে আনতে হয় সেটাও কিন্তু আমরা শিখে গেলাম। তো আমাদের কিন্তু এই পর্যন্ত আমরা শিখে গেলাম। এখন আমরা শিখবো হচ্ছে কি ভগ্নাংশের তুলনা। তাহলে দুইটি ভগ্নাংশের তুলনাটা কিভাবে করব, যে কোনটা বড় কোনটা ছোট। ঠিক আছে, তাহলে দেখো ভগ্নাংশের তুলনাটা এটা আমরা শিখবো কিভাবে। দেখো আমি কিছু ভগ্নাংশ যদি এখানে লিখি, যে হচ্ছে কি 5 ভাগের 3, এরপর হচ্ছে কি 7 ভাগের 5 ভাগের 7, এরপর হচ্ছে কি 5 ভাগের 4। ঠিক আছে, তাহলে এই 3টা কিন্তু আমি ভগ্নাংশ লিখলাম। তাহলে এখানে দেখো আমি যে এই 3টা ভগ্নাংশ লিখলাম, এই 3টা ভগ্নাংশের কিন্তু হর কিন্তু একই। খেয়াল করে দেখো এই 3টা ভগ্নাংশের হর কিন্তু একই, অর্থাৎ 5। এই 3টা ভগ্নাংশের হর কিন্তু একই, অর্থাৎ কিন্তু 5। ঠিক আছে, তো এখন এই 3টা ভগ্নাংশের তুলনা আমরা কিভাবে করব, কোনটা বড় কোনটা ছোট। এখন 2 বা ততোধিক ভগ্নাংশের যদি হচ্ছে কি হর যদি একই হয়, এখানে দেখতে পাচ্ছি হর, তাহলে সমহর কিন্তু এগুলা। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশের গুলোর মধ্যে যে ভগ্নাংশের হচ্ছে কি লবটা বড় হবে সেই ভগ্নাংশটাই বড় হবে। কি বললাম আমি? সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলোর মধ্যে যে ভগ্নাংশের লবটা বড় হবে সেই ভগ্নাংশটা কিন্তু বড় হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি এই 3টা ভগ্নাংশ লিখছি, এই 3টা ভগ্নাংশের হরে কিন্তু সমান, তার মানে এটা সমহর বিশিষ্ট ভগ্নাংশ এই 3টা। তাহলে এই ভগ্নাংশগুলোর মধ্যে এখন লবের তুলনা করব। তাহলে এই লবগুলোর মধ্যে কোনটা বড়? 7 3 4 আছে, তাহলে এই লবগুলোর মধ্যে যেই লবটা বড় সেই ভগ্নাংশটাই বড় হবে। তার মানে এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে হচ্ছে কি 7 যে লব আছে এইটা কিন্তু হচ্ছে কি বড়, তার মানে এইটা হচ্ছে এই ভগ্নাংশটা কিন্তু সব থেকে হচ্ছে কি বড়। এরপর ছোট কোনটা? এখানে দেখতে পাচ্ছি 3 এবং 4, তাহলে এই 3 এবং 4 এর মধ্যে বড় কোনটা? 3 এবং 4 এর মধ্যে বড় হচ্ছে 4, তার মানে 5 ভাগের 4 এর থেকে ছোট কিন্তু এটা। এবং সবচেয়ে ছোট ভগ্নাংশ কোনটা? এই যে 5 ভাগের 3, এটা কিন্তু হচ্ছে কি সব থেকে ছোট ভগ্নাংশ। তার মানে আমরা শিখলাম যে ভগ্নাংশের তুলনা কিভাবে করব। যদি বলে যে এই ভগ্নাংশগুলোর মধ্যে কোনটা বড় কোনটা ছোট এইভাবে বের করো, তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে অর্থাৎ
ভগ্নাংশের যদি হরগুলো সমান থাকে তাহলে যেই ভগ্নাংশের লবটা বড় হবে সেই ভগ্নাংশটাই সবচেয়ে বড় হবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো এখন হচ্ছে যদি এরকম দিয়ে থাকে যে হচ্ছে কি 3/5, এরপর হচ্ছে কি 4/5, এরপর আমি দিলাম হচ্ছে কি 2/5। ঠিক আছে, তাহলে এরকম আমি 3টা ভগ্নাংশ লিখলাম, এই 3টা ভগ্নাংশ লিখলাম। তাহলে এই 3টা ভগ্নাংশের মধ্যে যদি তুলনা করতে বলে যে কোনটা বড় কোনটা ছোট তুমি হিসাব করো, তাহলে দেখো এখানে আমরা দেখলাম যে সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যে ভগ্নাংশের লবটা বড় সেই ভগ্নাংশটাই কিন্তু বড় হয়। কিন্তু এখানে যখন সমলব বিশিষ্ট তিনটা যখন হচ্ছে কি ভগ্নাংশগুলোর লব যদি একই থাকে, এখানে কিন্তু উল্টা নিয়ম হবে। ভগ্নাংশের যদি হচ্ছে কি লবগুলো যদি সমান থাকে অর্থাৎ সমলব বিশিষ্ট হচ্ছে কি ভগ্নাংশের ক্ষেত্রে যে ভগ্নাংশের হরটা হচ্ছে সব থেকে বড় সেই ভগ্নাংশটাই কিন্তু হবে ছোট। এখানে কিন্তু এটার হচ্ছে কি উল্টা। তাহলে দেখো এটার কিন্তু উল্টা। তাহলে দেখো আগের ইয়েতে আমরা কি বললাম, এই দুইটা পার্থক্য কিন্তু আমাদের খুব ভালো করে বুঝতে হবে। আমি আবারও বারবার বলতেছি, কারণ হচ্ছে এই দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো একই হর বিশিষ্ট যদি হচ্ছে কি ভগ্নাংশগুলোর হর যদি একই হয় তাহলে যে ভগ্নাংশের লবটা হচ্ছে বড় সেই ভগ্নাংশটা হবে বড়। কিন্তু ভগ্নাংশ যদি হচ্ছে কি আগে ছিল হরগুলো ছিল সমান, কিন্তু ভগ্নাংশের লবগুলো যদি সমান হয় তাহলে যে ভগ্নাংশের হরটা হবে বড় সেই ভগ্নাংশটা হয়ে যাবে ছোট। তার মানে যে ভগ্নাংশের হরটা হবে হচ্ছে ছোট সেই ভগ্নাংশ হয়ে যাবে কি বড়। ঠিক আছে, তার মানে দেখো এখানে হচ্ছে কি সমলব বিশিষ্ট ভগ্নাংশ, এই ভগ্নাংশের লবগুলো কিন্তু একই। তার মানে এই ভগ্নাংশগুলোর যে হরটা হচ্ছে ছোট সেই ভগ্নাংশটা হয়ে যায় বড়। তার মানে এখানে সবচেয়ে বড় ভগ্নাংশটা হচ্ছে কোনটা 2/5 হচ্ছে কি 5। এরপর হচ্ছে এর থেকে হচ্ছে কি ছোট কোনটা, এই যে হচ্ছে কি 3/5 হচ্ছে 5। তাহলে সব থেকে ছোট কোনটা, এই যে 4/5 হচ্ছে কি 5। তাহলে এখানে কিন্তু এই বিষয়টা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে কি শিখলাম আমরা, যে হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে অর্থাৎ যে ভগ্নাংশগুলোর হর সমান থাকবে তাহলে সেই ভগ্নাংশগুলোর মধ্যে যদি আমরা তুলনা করতে চাই তাহলে দেখবো যে কোন ভগ্নাংশের লবটা হচ্ছে বড়, তাহলে সেই ভগ্নাংশটাই হবে বড়। এটা হচ্ছে কি সমান হরের ক্ষেত্রে। আর যদি লবগুলো যদি সমান থাকে তাহলে যে ভগ্নাংশের হরটা বড় সেই ভগ্নাংশটাই হয়ে যাবে ছোট। কিংবা হচ্ছে সমান লব থাকলে যে ভগ্নাংশের হরটা হবে ছোট সেই ভগ্নাংশটা হয়ে যাবে কি বড়। ঠিক আছে, তো আশা করি এই বিষয়গুলো তোমরা হচ্ছে কি খুব ভালোভাবে বুঝতে পারছো। তো এখন দেখো এখানে আমরা ভগ্নাংশের তুলনা করাটা শিখে গেলাম। তো কখনো যদি এরকম এসে থাকে যে হচ্ছে কি যে লব কিংবা হর কোনোটাই সমান দেওয়া থাকলো না, যেমন এরকম দিল 2/1 যোগ হচ্ছে কি এখানে হচ্ছে কি 5/3 এরকম দিল, তখন হচ্ছে কি লবগুলোর তুলনা কিভাবে করব, তখন কিন্তু আমরা হচ্ছে কি আগে কিন্তু শিখে এসেছি লবগুলো এখানে হচ্ছে ভগ্নাংশের তুলনা করা কিন্তু এভাবে শিখে এসেছি। ঠিক আছে, তো এখন দেখো এখানে ভগ্নাংশের হচ্ছে কি তুলনা আমরা দেখলাম। এখন আমরা কি শিখবো, ভগ্নাংশ সমূহের মানের ঊর্ধ্বক্রম ও অধক্রম অনুযায়ী সাজানো শিখবো। ভগ্নাংশগুলোর ঊর্ধ্বক্রম এবং অধক্রম অনুযায়ী সাজানো শিখবো। তাহলে ঊর্ধ্বক্রম কথাটা অর্থ কি, ঊর্ধ্বক্রম কথাটা অর্থ হলো ছোট থেকে বড় দিকে সাজানো। ঊর্ধ্বক্রম মানে কি, এই যে ঊর্ধ্ব দিকে যাওয়া, উপর দিকে যাওয়া, বড় দিকে যাওয়া, তাহলে ছোট থেকে বড় দিকে সাজানো। এবং হচ্ছে অধক্রম মানে কি, মানে হচ্ছে কি বড় থেকে ছোট দিকে যাওয়া, আস্তে আস্তে ছোট দিকে, আস্তে 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 ছোট দিকে যাওয়া। ঠিক আছে, তাহলে অনেকে বলে না কথার সময় যে হচ্ছে তোর তো দিন দিন হচ্ছে কি অধপতন হচ্ছে, তার মানে কি দিন দিন সে হচ্ছে কি আগের থেকে হচ্ছে কি নিম্ন পর্যায়ে চলে যাচ্ছে। তো এইভাবে কিন্তু তোমরা মনে রাখতে পারো। তাহলে ঊর্ধ্বক্রম মানে কি ছোট থেকে বড় দিকে যাওয়া, এবং অধক্রম মানে কি বড় থেকে ছোট আস্তে আস্তে ছোট দিকে আসা। ঠিক আছে, তো আশা করি এটা বুঝতে পারছো। তো ভগ্নাংশ সমূহের মানের ঊর্ধ্বক্রম ও অধক্রম অনুযায়ী সাজানো আমরা কিভাবে শিখবো, যেমন এই ভগ্নাংশটাই যদি দেখি তাহলে এই ভগ্নাংশকে যদি বলে যে এই ভগ্নাংশ কি ঊর্ধ্বক্রম এবং অধক্রম অনুসারে সাজাও, তাহলে ঊর্ধ্বক্রম এবং হচ্ছে কি অধক্রম অনুসারে সাজাও। তাহলে আমরা কিন্তু এখানে দেখছি যে সমহর বিশিষ্ট ভগ্নাংশ, তাহলে এই ভগ্নাংশগুলোর মধ্যে এই যে ভগ্নাংশের লবটা বড় সেই ভগ্নাংশটা বড়, তাহলে এই ভগ্নাংশটা কিন্তু সবচেয়ে বড় কারণ এর লবটা হচ্ছে বড়। তাহলে এই ভগ্নাংশ বড়, এর থেকে ছোট ভগ্নাংশ কোনটা, এইটা, এর থেকে সবচেয়ে ছোট ভগ্নাংশ কিন্তু এটা। এখন আমাদের যদি বলে যে ঊর্ধ্বক্রম সাজাও, তাহলে ঊর্ধ্বক্রম মানে কি ছোট থেকে বড় দিকে সাজাও, তাহলে সবচেয়ে ছোট কোনটা 5/3, এটা আমরা আগে লিখবো। এরপর তার থেকে বড় কোনটা হচ্ছে কি
5/4, তাহলে এটা এরপর লিখবো হচ্ছে কি সবচেয়ে বড়টা, অর্থাৎ হচ্ছে কি 5/7। তাহলে ছোট থেকে বড় ক্রমে সাজালাম, এটাকে আমরা কি বলবো? ঊর্ধ্বক্রম। ঊর্ধ্বক্রম, ঠিক আছে। অর্থাৎ হচ্ছে কি ছোট থেকে হচ্ছে কি ছোট থেকে বড় ক্রমে সাজানো, ঠিক আছে। আবার যদি বলে হচ্ছে কি এই ভগ্নাংশগুলো কি অধক্রমে সাজাও, অধক্রম মানে কি বড় থেকে আস্তে আস্তে ছোট দিকে আসা, তার মানে সবচেয়ে বড় ভগ্নাংশ কোনটা? 5/7। এরপর হচ্ছে তার থেকে ছোট কোনটা? 5/4। সর্বশেষ ছোট কোনটা? 5/3। তার মানে এটা কিন্তু বড় থেকে ছোট ক্রমে সাজালাম, বড় থেকে ছোট ক্রমে সাজালাম, তার মানে এটা হবে কি অধক্রম। অধক্রম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি অধক্রম মানে হচ্ছে কি বড় থেকে ছোট ক্রমে সাজানো, ঠিক আছে, বড় থেকে ছোট ক্রমে সাজানো। তাহলে আশা করি তোমরা হচ্ছে কি ভগ্নাংশ সময়ের হচ্ছে কি মানের ঊর্ধ্বক্রম এবং অধক্রম অনুসারে সাজানো এটা কিন্তু বুঝতে পারছো। তো এখন আমরা কি জানবো সর্বশেষ, অর্থাৎ এই অধ্যায়ের বেসিক বিষয়গুলোর মধ্যে সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে ভগ্নাংশের হচ্ছে কি যোগ এবং বিয়োগ। তাহলে ভগ্নাংশের যোগ এবং বিয়োগ সেটা কিভাবে করব? যে আমি যে একটু আগে লিখলাম যে হচ্ছে কি 2/1 যোগ দিলাম হচ্ছে কি 5/3। তাহলে এখানে যোগ যদি করতে বলে এই ভগ্নাংশ দুইটা যোগ করো, তাহলে আমরা কি করব? এখানে আমরা হচ্ছে কি এই দুইটা ভগ্নাংশের হচ্ছে কি লসাগুটা শিখে আসবো, আগে লসাগু করে আসবো। তাহলে আমরা হচ্ছে কি 2 এবং 5-এর লসাগু আমরা কত জানি? 10। তাহলে এখানে নিচে 10 লিখবো, এই 10 দ্বারা হচ্ছে কি এখানে হরকে ভাগ করব। তাহলে এই 10কে হচ্ছে কি এই হর দ্বারা ভাগ করবো, তাহলে এখানে পাচ্ছি কত? 5। আমরা এই 5 যে পাচ্ছি ভাগ করে, তাহলে এটার সাথে হচ্ছে কি লবটা গুণ করবো, তাহলে 5 কত হবে? 5 যোগ এখানে হচ্ছে দেখো এখন এখানে আসবো, তাহলে 5 দ্বারা 10কে ভাগ করবো, তাহলে 5 দোকানে 10, তাহলে 2 পাচ্ছি। এটার সাথে হচ্ছে কি এটা আমরা কি করব? গুণ করব, ঠিক আছে। তাহলে এটা যদি গুণ করি তাহলে 3 দোকানে কত পাচ্ছি? 6, ঠিক আছে। তাহলে এখানে দেখো এখানে আমরা পাচ্ছি কত? 5 আর 6 যোগ করে 11 এবং নিচে পাচ্ছি হচ্ছে 10। তো কখনো যদি হচ্ছে কি যেমন দেখো যদি হচ্ছে আরো সহজভাবে দেয় যে ভগ্নাংশের যোগ এবং বিয়োগের ক্ষেত্রে যে হচ্ছে কি এখানে এরকম দিল যে যোগের ক্ষেত্রে যে হচ্ছে 4/1 যোগ হচ্ছে 4/2, তাহলে এটা যোগ করো, তাহলে 4 এবং 4-এর লসাগু আমরা কত জানি? 4। এই 4 দ্বারা 4কে ভাগ করব, করার ফলে কত হচ্ছে? 1। 1-এর সাথে 1 গুণ করলে 1। এরপর হচ্ছে 4 দ্বারা 4কে ভাগ করলে 1, 1-এর সাথে 2 গুণ করব, তাহলে কি এই 4 দ্বারা হচ্ছে কি যেটা লসাগুটা পাবো এটার সাথে হচ্ছে কি হরটা ভাগ করব, করার ফলে যে মানটা আসবে সেটাকে আবার হচ্ছে কি লব দ্বারা গুণ করবো, তাহলে 4-কে 4 দ্বারা ভাগ করলে কত হয়? 1। 1-এর সাথে লব 2-কে গুণ করলে 2-1-কে 2, তার মানে দেখো এখানে 4/3 কিন্তু 3 আমরা পেয়ে গেলাম। তো এইভাবে যে আমরা হচ্ছে কি যোগ করলাম, তো ভগ্নাংশের যখন বিয়োগ আসবে আমাদের তখন আমরা একইভাবেই আমরা কি এই ক্যালকুলেশনগুলো করব, শুধু হচ্ছে কি এখানে যোগের জায়গায় বিয়োগ দিব এবং বিয়োগ হিসাব করব, ঠিক আছে। সব কিছু কিন্তু সেম। তো আশা করি এই অনুশীলনী 1.4 সমাধান করতে যে বেসিক বিষয়গুলো দরকার সবগুলোই কিন্তু আমি এক এক করে ধরে ধরে বুঝাই দিলাম, যে সাধারণ ভগ্নাংশ, সমতুল ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর, ভগ্নাংশের তুলনা, ভগ্নাংশের সময়ের মানের ঊর্ধ্বক্রম ও অধক্রম অনুসারে সাজানো, এরপর হচ্ছে ভগ্নাংশের যোগ বিয়োগ, সবগুলো কিন্তু আমি একদম হচ্ছে কি ডিটেলস ভাবে কিন্তু হচ্ছে কি বুঝিয়ে দিলাম, ঠিক আছে। তো আশা করি হচ্ছে কি তোমরা সবগুলো হচ্ছে কি খুব ভালোভাবে বুঝতে পারছো। তো এগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করবা, তুমি কিন্তু একবার দেখলেই কিন্তু পারবা না। দেখবা যে অনেক সময় অঙ্ক করতে গেলে তোমার হচ্ছে কি সমস্যা হয়ে যাচ্ছে, তার মানে তুমি কি বারবার প্র্যাকটিস করবা, তাহলে কিন্তু এগুলো তোমার আয়ত্তে চলে আসবে, ঠিক আছে। আর হচ্ছে কি এই যে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, এগুলো কিন্তু সাধারণ ভগ্নাংশের অংশ, তোমরা এগুলো কি খুব ভালোভাবে পড়বা। তো ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবা না, এবং একই সাথে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটাও কমেন্ট করে জানাবা, বা হচ্ছে আমাকে মেসেজ দিয়ে জানাবা, আমি আবারও বোঝানোর ট্রাই করবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।